প্রশ্নে বলে দিয়েছে নিখিল 50 কিলোমিটার যাওয়ার পর রাজুর সাথে দেখা করে, যিনি তাকে ধীরে যেতে পরামর্শ দেন। তারপরে সে তার আগের গতির 3/4 গতিতে এগিয়ে যায় এবং 35 মিনিট দেরিতে তার গন্তব্যে পৌঁছায়। সাক্ষাৎটি যদি 24 কিলোমিটার দূরে হতো, নিখিল তার গন্তব্যে 25 মিনিট দেরিতে পৌঁছাতো। নিখিলের প্রাথমিক গতিবেগ জানতে চেয়েছে আমাদের। ঠিক আছে, তো প্রথমে কি করব আমরা দেখা যাক। দেখো 50 কিলোমিটার যাওয়ার পর রাজুর সাথে দেখা করেছে, তাহলে মনে করো এই একটা ডিস্টেন্স, আর এখান থেকে 50 কিলোমিটার গিয়েছে, মানে এই 50 কিলোমিটার রাস্তাটা এসছে, তারপর রাজুর সাথে দেখা করেছে এই পয়েন্টে। রাজু এখানে ওর উপদেশ দিয়েছে যে তুমি ধীরে যাও, মানে আস্তে আস্তে যাও, এবং সে তার গতি কমিয়ে স্লো এগিয়ে গিয়েছে, গিয়ে তার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছেছে কত মিনিট লেটে? 35 মিনিট দেরিতে। তাহলে 35 মিনিট দেরিতে পৌঁছেছে, মানে এখানে সে পৌঁছেছে 35 মিনিট দেরিতে। ঠিক আছে, সাক্ষাৎটি যদি 24 কিলোমিটার দূরে হতো, অর্থাৎ যে গন্তব্যস্থল শুরু, যে স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করেছিল সেখান থেকে যদি আসতো আরও বেশি 24 কিলোমিটার দূরে আসতো, অর্থাৎ এখানে না, পয়েন্টটা এখানে আসতো, এবং সেখান থেকে যদি পরামর্শ দিত, সেখান থেকে যদি স্লো এগোতো, তাহলে সে কিন্তু পৌঁছতো 25 মিনিট দেরিতে। ঠিক আছে, সে 25 মিনিট দেরিতে পৌঁছতো, অর্থাৎ সে এখান থেকে ভালো রাস্তাটুকু এলো। কতটা রাস্তা এলো? 24 কিলোমিটার দূরে। তাহলে সেটা হচ্ছে 24 কিলোমিটার। ঠিক আছে, এটা হচ্ছে কত? 24 কিলোমিটার। দেখো এখানে একটা জিনিস করব, সেটা হচ্ছে দেখো এই যে ডিস্টেন্সটা আছে, এটা সে তার গতি বেগের কোন গতিবেগে গিয়েছে? 3/4 গতিতে। অর্থাৎ যে যদি সময়ের কথা বলি, তাহলে নিশ্চয়ই বেশি সময় লেগেছে, 4/3 সময় লেগেছে। তাহলে আমাদের সময়ের ডিফারেন্সটা কত এখানে বার করে নেব। সময়ের ডিফারেন্সটা 10 মিনিটের ডিফারেন্স হয়েছে। কেন 10 মিনিটের ডিফারেন্স হয়েছে? কারণ নিশ্চয়ই এইটুকু ভালো গতিবেগে গিয়েছে। তাহলে এইটুকু যদি যেত ভালো গতিবেগে, ঠিক আছে, এইটুকু যদি যেত, তাহলে তার সময় ভালো গতিবেগে সময় লাগতো কত? তাহলে বার করব আমরা 10 ইন্টু, দেখো 3/4 বলছে, ঠিক আছে, তাহলে 3/4 মধ্যে ডিফারেন্স কত? 1। তাহলে 10 ইউনিট ইকুয়ালস টু 1। তাহলে ভালো গতিবেগে সময় লাগতো 30। ঠিক আছে, 30 মিনিট লাগতো। আর আমাদের জানতে চেয়েছে 24 কিলোমিটার গিয়েছে, তাহলে 24 কিলোমিটার গিয়েছে 30 মিনিটে। তাহলে তার গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? তাহলে ডিভাইডেড বাই 60। তাহলে আমরা বলবো যে 24/30 ইন্টু 60। তাহলে তার গতিবেগ হবে 48 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আশা করছি বোঝাতে পারলাম। তাহলে এখানে অপশান অনুযায়ী অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। এখানে বলে দিচ্ছে a man travels 480 kilometer in 4 hours, partly by air and partly by train. If he had traveled all the way by air, সে যদি সমস্ত পথটাই মানে এয়ারে যেত, he would have saved 4/5 of the time he would have taken to travel by the train. মানে ট্রেনের সময়ের থেকে 4/5 ভাগ সময় বাঁচাতে পারত। and would have arrived at his destinations 2 hours early, এবং সে তার গন্তব্যে পৌঁছতে পারত 2 ঘন্টা আগে। সে তার গন্তব্যে পৌঁছচ্ছে কতক্ষণে? সে তার গন্তব্যে পৌঁছচ্ছে 4 ঘন্টাতে। যদি সে 2 ঘন্টা আগে পৌঁছায়, তাহলে নিশ্চয়ই সময় লাগতো কত? 2 ঘন্টা আগে পৌঁছতে, তার মানে সময় লাগতো 2 ঘন্টা। তাহলে সে যদি এয়ারে যেত, তাহলে তার সময় লাগতো কত? 2 ঘন্টা। তাহলে এয়ারে 480 কিলোমিটারে যেতে 2 ঘন্টা যেত, তাহলে এয়ারের গতিবেগটা পারবো কত? 240 কিলোমিটার পার আওয়ার।
এটাই হবে তার এয়ারে গতিবেগ। ঠিক আছে, এবার দেখো কি বলছে, হি উড হ্যাভ সেভড 4/5 অফ দ্য টাইম উড হ্যাভ টেকেন টু ট্রাভেল বাই দ্য ট্রেন। দেখো সে কতক্ষণ সময় বাঁচাচ্ছে, 2 ঘন্টা সময় বাঁচাচ্ছে, কারণ 2 ঘন্টা আগে চলে যাচ্ছে, 2 ঘন্টা সময় বাঁচাচ্ছে। অর্থাৎ ট্রেনের গতিবেগ, এখানে ট্রেনের গতিবেগ হি উড হ্যাভ সেভড 4/5 অফ দ্য টাইম হি উড হ্যাভ টেকেন ট্রাভেল বাই ট্রেন। তাহলে ট্রেনের 4/5 সময় বাঁচাচ্ছে, ট্রেনের সময়ে 4/5 সময় সে বাঁচাচ্ছে। অর্থাৎ কত সময় বাঁচিয়েছে, 2 ঘন্টা। তাহলে ট্রেনের সময় লাগতো কত, তাহলে ট্রেনের সময় লাগতো সমান 10/4, অর্থাৎ 2.5, অর্থাৎ 2.5 ঘন্টা ট্রেনের সময় লাগতো। 2.5 ঘন্টা ট্রেনের সময় লাগলো, মোট সময় লেগেছে কতক্ষণ, 4 ঘন্টা। তার মানে নিশ্চয়ই এয়ারে সময় লেগেছে কত, 4 মাইনাস 2.5 সমান 1.5। তাহলে তার এয়ারে সময় লেগেছে কত, 1.5। তো আমার জানতে চেয়েছে ফাইন্ড দ্য ডিস্টেন্স হি কভার্ড বাই ট্রাভেলিং। আচ্ছা, এয়ারে তার 1.5 ঘন্টা চলেছে, এয়ারের গতিবেগ কত ছিল, তার এয়ারে গতিবেগ ছিল 240 কিলোমিটার/আওয়ার। তাহলে এয়ারে কতটা পথ গিয়েছে বার করতে গেলে, তাহলে 240-এর সাথে গুণ করে দেবো। তাহলে 240-এর সাথে যদি গুণ করে দিই তাহলে আমাদের হবে কত, 360। অর্থাৎ সে নিশ্চয়ই এয়ারে গিয়েছে 360। আর আমাদের জানতে চেয়েছে ফাইন্ড দ্য ডিস্টেন্স কভার্ড বাই ট্রাভেলিং বাই ট্রেন। ট্রেনে কতটা গিয়েছে, তাহলে টোটাল 480 কিলোমিটার, টোটাল আমাদের বলে দিয়েছে 480 কিলোমিটার, তার ভিতর এয়ারে গিয়েছে 360 কিলোমিটার। তাহলে নিশ্চয়ই সে ট্রেনে গিয়েছে 120 কিলোমিটার। তাহলে আমাদের অ্যান্সার হবে কত, 120 কিলোমিটার। এটাই হবে আমাদের অ্যান্সার। দেখো এখানে প্রশ্নে বলে দিয়েছে সূচনা বিন্দু থেকে, মানে সূচনা বিন্দু মানে একটা স্টার্টিং পয়েন্ট থেকে 7 মাইল দূরত্বের একটি স্থানের জন্য, মানে একটা স্থান আছে, এখান থেকে এত দূরে একটা স্থান আছে, সেটা হচ্ছে 7 মাইল। ঠিক আছে, 7 মাইল একটি স্থানের জন্য একই বিন্দু থেকে এ এর 4 মিনিট পর বি যাত্রা শুরু করে। মানে প্রথমে যাত্রাকে শুরু করেছে এ, তাহলে এ অলরেডি 4 মিনিট চলে গেছে যখন, তখন বি যাত্রা শুরু করেছে। তাহলে এ অলরেডি 4 মিনিট যাত্রা চলে গেছে। আর এখানে বলেছে এর গতিবেগ, যদি এর গতি 8 মিনিটে 1 মাইল হয়, অর্থাৎ 8 মিনিটে সে যাচ্ছে 1 মাইল। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই 4 মিনিটে কত যাবে, হাফ মাইল। ঠিক আছে, অর্থাৎ যখন বি স্টার্ট করছে এখান থেকে, তখন এ অলরেডি এতটা চলে গেছে, সেটা কতটা, 4 মিনিট চলে গেছে, তার মানে হাফ মাইল চলে গেছে। ঠিক আছে, এবার বলছি কি 4 মিনিট পর বি যাত্রা শুরু, গন্তব্যে পৌঁছানোর পরে এ ফিরে আসে। তাহলে গন্তব্যে কে, এ তো যাচ্ছে, এ চলছে, এ চলতে চলতে গন্তব্যে পৌঁছে গেল, এখানে আবার ফিরে আসে, ফিরে এসে 1 মাইল হেঁটে যায়, ফিরে 1 মাইল হেঁটে যায়। আর ঠিক এখানে এসে বিয়ের সাথে দেখা হয়, এখানে বিয়ের সাথে দেখা হয়। এ কিন্তু এখানে এসে ব্যাক করে ঘুরে এসে দেখা করছে। তাহলে এ কতটা পথ হাঁটলো, যখন দেখো বি স্টার্ট করছে, বি তো হেঁটে এত দূর গেল, এত দূর কতটা, দেখো এখান থেকে এই পর্যন্ত কিন্তু 1 মাইল, তার মানে বি হেঁটে নিশ্চয়ই 6 মাইল গিয়েছে। বি 6 মাইল গিয়েছে যতক্ষণে, ততক্ষণে এ ঠিক এই পয়েন্টটা থেকে এতটা ঘুরে এসে এখানে এসে দেখা করেছে। অর্থাৎ এ গিয়েছে এখান থেকে 6.5, আর এই নিচ থেকে 1, তাই তো। তাহলে এ নিশ্চয়ই কতটা গিয়েছে, এ সেই সময়ে 7.5 মাইল গিয়েছে, 7.5 মাইল গিয়েছে। যদি আমি এদের গতিবেগের অনুপাত বার করি তাহলে বেরোবে কত, বি এর 12 আর এ এর 15 বেরোবে। ঠিক আছে, আর আমাদের জানতে চেয়েছে যদি এ এর গতি 8 মিনিটে 1 মাইল হয়, তা
তাহলে বি এর গতি কত মিনিটে 1 মাইল হবে? দেখো এখানে ডিস্টেন্সটা সেম আছে, তাহলে ডিস্টেন্সটা 1 মাইল করে দেওয়া আছে, তাহলে সময়টা আমাদের ইনভার্স হয়ে যাবে। তাহলে যদি আমি সময়ের অনুপাত যদি বলি, তাহলে এর সময় লাগবে, বি এর সময় লাগবে কত? 15 মিনিট, আর এর সময় লাগবে কত? 12 মিনিট, মানে 12 ইউনিট। কিন্তু এখানে 8 বলে দিয়েছে, তার মানে বি এর গতিবেগ বার করতে গেলে, বি এর সময় বার করতে গেলে, তাহলে বি এর সময় বার করতে গেলে, তাহলে এর সময় যখন 8 লাগছে, তাহলে বি এর সময় নিশ্চয়ই বেশি লাগবে। তাহলে বেশি লাগবে মানে কত? 15/12 অ্যান্সার করে দেব। তাহলে করলে আমাদের অ্যান্সার আসবে 4 দুগুণে 8, 4 তিনে 12, 3 5 15। তাহলে আমাদের অ্যান্সার আসবে 5 দুগুণে 10, অর্থাৎ 10 মাইল। 8 মিনিটে 1 মাইল যদি যায়, তাহলে বি এর গতি 1 মাইল যাবে কত মিনিটে? 10 মিনিটে। ঠিক আছে, দেখো পরের প্রশ্নে কি বলে দিচ্ছে, ইফ দ্য সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ ডাবলড মানে সেলিং প্রাইস। তাহলে আমি এখানে একটা জিনিস লিখছি, কস্ট প্রাইস, সেলিং প্রাইস আর প্রফিট। ঠিক আছে, ইফ দ্য সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ ডাবল, যদি একটা সেলিং প্রাইস ডবল হয়ে যায়, দেন দ্য প্রফিট বিকামস 4 টাইমস হোয়াট ওয়াজ। 4 টাইমস হয়ে যাচ্ছে মানে প্রফিট 4 টাইমস হয়ে যাচ্ছে। প্রফিট তার মানে 1 ছিল, তাহলে 4 হয়ে গেছে। সিম্পল, আমরা কিছু করব না, এদের মধ্যে ডিফারেন্স 3, সেটা এখানে গুণ করে দেব, আর এদের মধ্যে ডিফারেন্স 1, সেটা আমি এখানে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে এখানে গুণ করলে কোনো ব্যাপার না। তাহলে আমি যদি বলি, দেখো এখানে সেলিং প্রাইস আমাদের 3, প্রফিট আমাদের 1, তার মানে নিশ্চয়ই কস্ট প্রাইসটা কত হবে? কস্ট প্রাইস কত হবে? কস্ট প্রাইস 2 হবে। তাহলে 2 টাকা কস্ট প্রাইস হবে, সেলিং প্রাইস 3 টাকা হলে তবেই না প্রফিট 1 হবে। ঠিক তেমনভাবে এখানে দেখো আমাদের প্রফিট 4 আর সেলিং প্রাইস হচ্ছে 6, তার মানে নিশ্চয়ই কস্ট প্রাইসটা কত হবে? 2। তো এখান থেকেই আমরা ক্যালকুলেট করতে পারবো যে জানতে চেয়েছে হোয়াট ওয়াজ অরিজিনাল প্রফিট পার্সেন্টেজ। দেখো কস্ট প্রাইসের উপর সবসময় প্রফিট পার্সেন্টেজ নির্ধারিত হয়। তাহলে 2 টাকার উপর প্রফিট কত হচ্ছে? 1 টাকা। তাহলে 2 এর ওপরে 1 টাকা প্রফিট হচ্ছে, তার মানে 50% হচ্ছে প্রফিট হচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার আসবে কত? 50%। দেখো পরের প্রশ্নে বলে দিয়েছে, কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধন প্রথম বছরে 10% এবং দ্বিতীয় বছরে 12% বৃদ্ধি, চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? তাহলে 10% মানে কি? 1/10, আর 12% মানে 3/25। আমরা কি করি? আমরা সবসময় কি করি, যদি প্রত্যেক বছর সমান হতো তাহলে এটাকে স্কোয়ার করে দিতাম, কিন্তু এখানে তো দুটো বছর আলাদা আছে, তাহলে কিছু করার নেই, এই দুটোকে গুণ করে দেবো। তাহলে আমাদের ধরবো কত? 250 হচ্ছে আমাদের আসলটা। দেখো প্রথম বছর তাহলে 10% মানে প্রথম বছরে সুদ কত হবে? 10% 25। দ্বিতীয় বছরে এই 250-র ওপরই হবে 12%, 12% মানে 3/25। তাহলে 250 3/25 যদি করি তাহলে হবে 30। ঠিক আছে, আর এটার উপরেও 3/25 হবে, তাহলে এটার উপরে 3/25 হলে এটা হবে কত? 3। তাহলে যদি বলে সমূল চক্রবৃদ্ধি, তাহলে যদি বলে সমূল চক্রবৃদ্ধি, তাহলে দেখো এটা খেয়াল করে দেখলে এটা পেলাম কি আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। আর যদি আসল বলা হয় তাহলে আসল হচ্ছে 250। তাহলে মোড মিলিয়ে আমাদের কত হচ্ছে? মোড মিলিয়ে 3 5 8, 3 2 5, 5 5 10 0, হাতে রইল 1, 308। তাহলে 308 ইউনিট হচ্ছে, আর 308 ইউনিট বলে দিয়েছে 12320, তার মানে 40 গুণ করে দেওয়া আছে। তো আমাদের জানতে চেয়েছে যে আসল টাকাটা নির্ধারণ করো, মূলধনের পরিমাণ নির্ধারণ করো। তাহলে 250 সাথে কত গুণ করে দেবো? 250 সাথে আমরা 40 গুণ করে দেবো। তাহলে 250 সাথে 40 গুণ করলে আমাদের ভ্যালু আসবে কত? 10,000।
আশা করছি বোঝাতে পারলাম। 10,000। দেখো এখানে কি বলে দিয়েছে, এখানে বলে দিচ্ছে যে বার্ষিক 30% সুদের হারে 5,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সরল সুদের মধ্যে পার্থক্য কী হবে। তাহলে 2 বছরের যদি বলে তাহলে সিম্পল কিছু করার নেই, তাহলে 5,000 বসিয়ে দেবো ইন্টু 30% ইন্টু 30% করে দেবো, আমাদের অ্যান্সার এসে যাবে। ঠিক আছে, তাহলে 0 0 0 0 0 0, তাহলে গুণ করলে 3 3 9, 5,45,000, তাহলে আমাদের অ্যান্সার আসবে কত? 450। আশা করছি বোঝাতে পারলাম। থ্যাংক ইউ।